আচ্ছা, তাহলে আমরা পদ্ধতিগত আইন জানলাম। পদ্ধতিগত আইন কত নং আইন বলেন? 5 নং আইন। এরপর আমরা জানলাম হচ্ছে মূল আইন। মূল আইন কত নং আইন? 1 নং ও 45 নং আইন। এরপর আমরা বিধিবদ্ধ আইন বলেছি বা অবজেক্টিভ ল। তাহলে অবজেক্টিভ ল তামাদি আইন হচ্ছে 9 নং আইন, আর সাক্ষ্য আইন হচ্ছে 1 নং আইন। আচ্ছা, তামাদি আইন কত নং আইন? 9 নং আইন। আর সাক্ষ্য আইন কত নং আইন? আর বাংলাদেশ বার কাউন্সিল আদেশ ও বিধিমালা হচ্ছে একটি মৌলিক আইন। মৌলিক আইন এবং এটি হচ্ছে 46 নং আইন। মৌলিক আইন বা স্পেশাল ল, তাই তো? আচ্ছা, তাহলে আবার একটু বলি আমরা যে দেওয়ানি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি হচ্ছে পদ্ধতিগত আইন এবং এটি 5 নং আইন। তাহলে কার্যবিধি জনিত আইনকে আমরা কি বলবো? কার্যবিধি জনিত আইনকে আমরা পদ্ধতিগত আইন বলবো। বলেন যে কার্যবিধি জনিত আইনকে পদ্ধতিগত আইন বলে। তাহলে কার্যবিধি জনিত আইনকে যদি পদ্ধতিগত আইন বলে, তাহলে পদ্ধতিগত আইনের ইংরেজি হচ্ছে প্রসিডিউরাল ল, আর কার্যবিধি জনিত আইনের ইংরেজি হচ্ছে অ্যাডজেক্টিভ ল। এরপর মূল আইনে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে কি? সাবস্ট্যান্টিভ ল। এই সাবস্ট্যান্টিভ ল এর আরেক নাম হচ্ছে বিষয়বস্তুগত আইন বা তত্ত্বগত আইন বা বিষয়ভিত্তিক আইন বা সাবজেক্টিভ ল। এরপর বিধিবদ্ধ আইন বা অবজেক্টিভ ল। এরপর হচ্ছে মৌলিক আইন বা স্পেশাল ল। তাহলে এই 7টি বিষয়ের উপরে আমাদের বার কাউন্সিলের পরীক্ষা হবে। দেওয়ানি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি, সুনির্দিষ্ট প্রতিকার আইন, দণ্ডবিধি, তামাদি আইন, সাক্ষ্য আইন এবং বার কাউন্সিল। তাহলে 1998 দেওয়ানি কার্যবিধি, 1908 হচ্ছে কি? তার ফৌজদারি কার্যবিধি 1898, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877, দণ্ডবিধি 1860, তামাদি আইন, তারপর হচ্ছে সাক্ষ্য আইন, তারপরে হচ্ছে বার কাউন্সিল। এখন এই 7টা বিষয়কে আমাকে ভালো করে কিন্তু জানতে হবে। কেউ যদি জিজ্ঞেস করে যে 7টা বিষয় যে তুমি পরীক্ষা দিবা বার কাউন্সিলে, এই 7টা বিষয় সম্পর্কে একটু বলো, তখন 7টা বিষয় যদি আমি একটু আমতা করে বলি, তখন কিন্তু খুব বাজে অবস্থা হবে যে না, এই 7টা বিষয় সম্পর্কে আগে আমাকে জানতে হবে। এই 7টা বিষয়ের পর কোনটা কত সালের আইন সেটা আমাকে আগে জানতে হবে, যে কোনটা কত সালের আইন। এরপর আমাকে জানতে হবে এটি কি বিষয়ের আইন, এটি পদ্ধতিগত আইন, মূল আইন, বিধিবদ্ধ আইন, মৌলিক আইন। এরপর কত নং আইন। এখন কত নং আইন এখানে একটু কেন জানি এলোমেলো লাগতেছে, কোনটি কত নং আইন। আমরা আরেকটু সহজ করে নিতে পারি, আরেকটু সহজ করে নেব, যে এলোমেলো লাগতেছে সেটা আমরা একটু সহজ করে নেই। আচ্ছা, তাহলে লেখেন, মনে রাখা প্রয়োজন। মনে রাখা প্রয়োজন। 1594546, 1594546। একবারই 15945। আলী, এটা একটু নেন তো। এক 159, বলেন আর একবার বলেন। তাহলে 159, তাহলে একের নাম হচ্ছে সুষা। একের নাম হচ্ছে, লেখেন সুষা। একের নিচে সুষা লেখেন, শশা না, সুষা। দন্তস্বয় রস্যকার, দন্তস্বয় আকারে সা, সুষা। তাহলে 1 নং আইন হচ্ছে কি? সুনির্দিষ্ট প্রতিকার আইন আর সাক্ষ্য আইন। এর সুনির্দিষ্ট প্রতিকার আইন এবং সাক্ষ্য আইন মিলে কি হইল? সুষা হইল। আচ্ছা, তামাদি আর 5 সমান কার্যবিধি, 5 সমান কার্যবিধি।
তাহলে দেওয়ানি কার্যবিধি কত নং আইন? আর ফৌজদারি কার্যবিধি কত নং আইন? তাহলে সুসা সমান সমান 1, কার্যবিধি সমান সমান 5। বুঝতে কি পারতেছি? আচ্ছা, যদি বুঝতে পারি তামাদি 9 লেখেন, তামাদি 9, তামাদি 9, অর্থাৎ তামাদি কয় নং আইন? 9 নং আইন, তামাদি 9। আচ্ছা, লিখেছি। দণ্ডবিধি 45, বার কাউন্সিল 46। সাতটা কি হয়েছে? দণ্ডবিধি 45 আর বার কাউন্সিল কি হচ্ছে 46। তাহলে হচ্ছে সুসা কার্যবিধি, সুসা বা দারুণ ব্যাপার, সুসা কার্যবিধি, তামাদি, দণ্ডবিধি, বার কাউন্সিল। তাহলে হচ্ছে 1, 5, 9, 45, 46। আবার বলেন। আচ্ছা, যদি তাই হয় 1, 5, 9, 45, 46 মুছে দেই না? আচ্ছা, এইটাকে একটু পেঁচাবো, একটু পেঁচায় পেঁচায় বলি যে একটু আরেকটু পেঁচায়। আমরা তো শিখে ফেলছি যে কোনটা কত নং আইন, কত সালের আইন, এটা শিখে ফেলছি না? একটু পেঁচাই, ঠিক না? পেঁচাবো, হালকা হালকা পেঁচাই। দেখেন, এখানে বলা যায় যে দণ্ডবিধি যোগ করলে তামাদি আপনার হচ্ছে তামাদি হয়। তামাদি হয়, লেখেন দণ্ডবিধি যোগ করলে তামাদি হয়। লেখি একটু, দণ্ডবিধি যোগ করলে তামাদি হয়। দণ্ডবিধি যোগ করলে কি হয়? তামাদি হয়। তাহলে দণ্ডবিধি কত নং আইন? 45 নং আইন। তাহলে তাহলে 4 যোগ 5 সমান সমান 9। দণ্ডবিধি যোগ করলে কি হয়? তামাদি হয়। তাহলে দণ্ডবিধি কত নং আইন? 45। তাহলে 4 যোগ 5 সমান সমান কত? 9। আমার কথায় কি কোনো ভুল আছে? দণ্ডবিধি যোগ করলে কত হচ্ছে? বাদ দিলে সুসা হয়। লেখেন, বাদ দিলে সুসা হয়। বাদ দিলে সুসা হয়। তাহলে বাতে বার কাউন্সিল, আর দতে কি? দণ্ডবিধি। বাদ মানে বিয়োগ, তাই তো? খেয়াল করতে হবে, বাদ মানে কি? বিয়োগ না? বিয়োগ। তাহলে বাতে বার কাউন্সিল, তাহলে আমরা একটা বিয়োগ চিহ্ন দেই, আর দতে দণ্ডবিধি লিখি। দণ্ডবিধি সমান সমান সুসা। তাহলে বার কাউন্সিল 46 নং আইন বিয়োগ 45 নং আইন সমান সমান 1 নং আইন। বার কাউন্সিল কত নং আইন? প্রেসিডেন্ট অর্ডার 46 নং প্রেসিডেন্ট অর্ডার। আর দণ্ডবিধি হচ্ছে কি 45 নং আইন। তাহলে 46 বিয়োগ 45 সমান সমান কত? 1 1। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইন কত নং আইন? আর সাক্ষ্য আইন কত নং আইন? এটা জাস্ট নিজের ক্রিয়েটিভিটি দেখানোর জন্য করা, এটা মাথার মধ্যে না রাখলেও চলবে। আমাদের মাথায় রাখতে হবে যে 1 5 9 45 46। তাহলে 1 হচ্ছে সুসা, তারপর বলেন তারপরে দারুণ ব্যাপার, আপনারা এটা বুঝে গেছেন। এখন কোনটি কি আইন, এইটা নিয়ে আমাদের একটা সূত্র আছে। কোনটি কি আইন আমরা প্রাথমিক আলোচনায় আছি, একদম শুরুর ক্লাস হিসাবে আমরা প্রাথমিক আলোচনায় আছি যে কোনটি কি আইন। তাহলে আমরা প্রথমেই বলেছিলাম যে কোনটি কি আইন। সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে কার্যবিধি সমান সমান পদ্ধতিগত, কার্যবিধি সমান সমান পদ্ধতিগত। ওকে, এরপর আমরা বলেছিলাম যে সুদ থেকে মূল হয়,
সুদ থেকে মূল হয়। সুদ থেকে যা মানতে বাধ্য তাই বিধিবদ্ধ। যা মানতে বাধ্য তাই বিধিবদ্ধ। মৌলিক বা বিশেষ আইন, বার কাউন্সিল। ওকে, তাহলে দেওয়ানি কার্যবিধি একটি কি আইন? ফৌজদারি কার্যবিধি একটি কি আইন? তাহলে সুতে সুনির্দিষ্ট প্রতিকার আইন একটি কি আইন? দণ্ডবিধি একটি কি আইন? আচ্ছা, তাহলে তাসা মানে হচ্ছে বিধিবদ্ধ। তাসা, তাসা হলো বিধিবদ্ধ। তাহলে তাতে তামাদি আইন একটি কি আইন? সাক্ষ্য আইন একটি কি আইন? আর বাংলাদেশ বার কাউন্সিল একটি কি আইন? মৌলিক আইন। এখন মূল আইন আর মৌলিক আইনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। এটা কিন্তু আমি মাঝে মাঝে গোলায় ফেলি, মূল আইন আর মৌলিক আইন। সে দেখতে কি, শুনতে কি একই রকম লাগে? বলেন কি মূল আইন আর মৌলিক আইন? মূল আইন হচ্ছে সেই আইন যে আইন দিয়ে আমি মামলা করব। মূল আইনের ধারা দিয়ে সবসময় কি হবে? মামলা হবে। আর মৌলিক আইন এমন আইন যে কারো ধার ধারে না, একা একাই চলতে পারে, যারে বাংলা অন্য কোনো আইনের অস্তিত্ব আপনি পাবেন না। এটার নাম হচ্ছে মৌলিক আইন। মূল আইন দিয়ে আমি কি করব? মামলা করব। আর বিশেষ আইন সে একা একাই যা করার করে নেবে, সে কারো ধার ধারবে না। মূল আইন চলতে গেলে পদ্ধতিগত লাগে। মূল আইন চলতে গেলে কি পদ্ধতিগত লাগে, কিন্তু মৌলিক আইন চলতে গেলে কোনো আইন লাগে না, সে একা একাই চলতে পারে। আচ্ছা, তাহলে আমাদের মূল আইন কয়টা আছে? তাহলে দেওয়ানি মামলা যদি আমি দায়ের করতে চাই, কোন আইন দিয়ে দায়ের করব? সুনির্দিষ্ট প্রতিকার আইন দিয়ে। মূল আইন দিয়ে, তার মানে সুনির্দিষ্ট প্রতিকার আইন দিয়ে। আর ফৌজদারি মামলা যদি আমি দায়ের করতে চাই, আমি কোন আইন দিয়ে দায়ের করব? দণ্ডবিধি দিয়ে। আমি কি বুঝাইতে পারছি? আর বাংলাদেশ বার কাউন্সিলে যদি কোনো মামলা দায়ের করতে চাই, আমাকে কোন আইন দিয়ে মামলা দায়ের করতে হবে? এই বার কাউন্সিল দিয়েই করতে হবে। এই বার কাউন্সিলেই বলা আছে যে আপনি একটা ট্রাইব্যুনাল গঠন করতে পারবে, বার কাউন্সিল শাস্তি দিতে পারবে 3 রকম। আবার এর বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন, বার কাউন্সিলেই বলা আছে। এর বিরুদ্ধে আপনি আবার রিভিউ করতে পারবেন, এটা বার কাউন্সিলে বলা আছে। সে কারো ধার ধারে না। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আবারও বলি যে কার্যবিধি সমান সমান পদ্ধতিগত, সুদ সমান সমান মূল, তাসা সমান সমান বিধিবদ্ধ আইন, আর মৌলিক সমান সমান বার কাউন্সিল। আচ্ছা, এখন কিছু বিতর্ক আছে ভাই। লেখেন সতর্কতা। কিছু বিতর্ক থাকে। আইন নিয়ে বিতর্ক করার জন্যই তো দুইটা পক্ষ হয়েছে নাকি? নাহলে তো এক পক্ষই এলো, ওটা ঠেলে নিয়ে যেত নাঙ্গল। আইন নিয়ে বিতর্ক আছে বলেই আইনের ফাঁক এবং কি ফোকর আছে বলেই তো আপনার এটা নিয়ে আপনার কি হয়, দুইটা পক্ষ হয়েছে, বোথ পার্টিস হচ্ছে। আরেকজন আর কি সাইডে নেবে, আর কি সাইডে নেওয়ার সুযোগ খোঁজে। এটা হচ্ছে আইনের ফাঁক ফোকর। এখন আপনারা যখন প্রিলি এবং ফাইনাল পড়েন, আছেন এখানে কেউ প্রিলি ফাইনাল পড়ে আসছেন? মানে 2 ইয়ার্স। আচ্ছা, এটা খুবই 15 মার্কসের প্রশ্ন ছিল, মানে লাখ টাকার প্রশ্ন বলি আমি এই প্রশ্নটাকে। দেওয়ানি কার্যবিধি কি শুধুই পদ্ধতিগত আইন? এরকম কি কোনো প্রশ্ন ছিল? 15-16 পৃষ্ঠা লিখে আসা লাগতো এই একটা প্রশ্নে। হ্যাঁ, দেওয়ানি কার্যবিধি কি শুধুই নিছক না, দেওয়ানি কার্যবিধি কি নিছক পদ্ধতিগত আইন? তাহলে সতর্কতায় যাইতে হবে আমাদের। লেখেন যে দেওয়ানি কার্যবিধি নিছক পদ্ধতিগত আইন নয়। দেওয়ানি কার্যবিধি নিছক পদ্ধতিগত আইন নয়। দেওয়ানি কার্যবিধি, এই বাচ্চারা আপনারা জামিনের দরখাস্তটা লেখেন। দেওয়ানি কার্যবিধি নিছক পদ্ধতিগত আইন নয়। এটি ধারা ও আদেশের সমন্বয়ে গঠিত বলে, এটি ধারা ও আদেশের সমন্বয়ে গঠিত বলে, এটি ধারা ও আদেশের সমন্বয়ে গঠিত বলে মূল ও পদ্ধতিগত আইন। হ্যাঁ, মূল ও পদ্ধতিগত আইন।
এখন যদি প্রশ্নে থাকে, প্রশ্নের উপরে নির্ভর করবে উত্তর কি হবে। আপনাদের কিন্তু এবার গতবারের কথা বাদ দিলাম, এবারের প্রশ্নেও কিন্তু সাংঘর্ষিক প্রশ্ন ছিল প্রায় 60টার মতো। এটাকে আমি সাংঘর্ষিক বলি না, এটা হচ্ছে চুজ দ্য বেস্ট অ্যান্সার। এটাকে বলে কি? চুজ দ্য বেস্ট অ্যান্সার, চুজ দ্য কারেক্ট অ্যান্সার আমরা করে আসছি এই যে একাডেমিক পরীক্ষায়। আপনার এই যে ক্লাস 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এসএসসি নগদ পাস এবার দিয়ে দিছে, এইচএসসি এবার দিয়ে দিছে পাস। এইগুলাই আসিল কি চুজ দ্য কারেক্ট অ্যান্সার। কিন্তু এখন কি বলে আপনাদের প্রফেশনাল পরীক্ষায় বলছে চুজ দ্য কি বেস্ট অ্যান্সার, অর্থাৎ এখানে সবগুলোই রাইট থাকতে পারে, এর মধ্যে বেস্ট কোনটা, উত্তম যেটা সেটা হবে। তাহলে আমাকে একটা প্রশ্ন লিখি আমরা যে দেওয়ানি কার্যবিধি কি আইন, একটা প্রশ্ন লিখি, দেওয়ানি কার্যবিধি কি আইন? ক মূল আইন, খ পদ্ধতিগত আইন, গ বিধিবদ্ধ আইন, ঘ মৌলিক আইন। তাহলে এখানে উত্তর হবে কি? পদ্ধতিগত আইন হবে, যেহেতু এখানে আমরা দেখতেছি যে এখানে চুজ দ্য বেস্ট অ্যান্সারের মধ্যে এইটাই আছে। কিন্তু আমার এখন অপশনটা চেঞ্জ হয়ে গেছে, বিধিবদ্ধর জায়গায় আমি পেয়েছি মূল ও পদ্ধতিগত। এখন উত্তরটা কি হতে পারে বলেন তো? দেখেন উত্তর কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এই উত্তরটা এখন কোথায় চলে যাচ্ছে? এই চুজ দ্য বেস্ট অ্যান্সারে চলে যাচ্ছে, মূল ও পদ্ধতিগত আইনে চলে যাচ্ছে। যেহেতু দেওয়ানি কার্যবিধি ধারা ও আদেশের সমন্বয়ে গঠিত, তাই এটি নিছক পদ্ধতিগত আইন নয়, এটি মূল ও পদ্ধতিগত আইন। আমি কি বুঝাইতে পারছি? শিওর। এখন হ্যাঁ হ্যাঁ রাইট, এটা দিয়ে আসতাম, আমি বলতাম যে আমার রেজাল্টের খাতা চুরি হয়েছে, আমারে পাস করায় না স্যাররা, আমি শিওর এটা দিয়েছি, আমি এই কারণে ফেল করছি, এটা হইতে পারতো, তাই না? আচ্ছা, এখন অনেকে বিধিবদ্ধ আইনকে স্বীকৃতি দিতে চায় না। অনেকে কি করে, বলে যে আইন দুই প্রকার। তাহলে আইন দুই প্রকার কি কি আইন? বলে একটা হচ্ছে পদ্ধতিগত আইন আর একটা মূল আইন। তাহলে বিশেষ আইন যাবে কই ভাই? বিশেষ আইন যাবে কই? আমি বিধিবদ্ধ আইনের স্বীকৃতি, অনেকে মানে বিশেষ আইনকে তো স্বীকৃতি দেয়ই না, আবার বিধিবদ্ধকেও স্বীকৃতি দিতে চায় না, এটা হচ্ছে একটা ব্যাপার। তাহলে আইন কয় প্রকার? বলে দুই প্রকার। অনেকে বলে দুই প্রকার। আবার যদি জিজ্ঞেস করে ভাই এটা কিন্তু কোনো মানে এটা কিন্তু সাংবিধানিক ব্যাপার না যে আইন কয় প্রকার, এটা আমাদের জানারও বিষয় না যে আইন কয় প্রকার। তাহলে আমরা লিখবো যে বিধিবদ্ধের ক্ষেত্রে বা অবজেক্টিভ লয়ের ক্ষেত্রে, লেখেন সতর্কতায় আছে কিন্তু আমরা, তাই না? বিধিবদ্ধের ক্ষেত্রে বা অবজেক্টিভ লয়ের ক্ষেত্রে যদি অপশনে বিধিবদ্ধ না থাকে বা অবজেক্টিভ লয়ের ক্ষেত্রে, বিধিবদ্ধের ক্ষেত্রে বা অবজেক্টিভ লয়ের ক্ষেত্রে যদি অপশনে বিধিবদ্ধ না থাকে, সেক্ষেত্রে তামাদি আইন ও সাক্ষ্য আইন একটি পদ্ধতিগত আইন। সেক্ষেত্রে তামাদি আইন ও সাক্ষ্য আইন একটি পদ্ধতিগত আইন। আচ্ছা, তাহলে একটা দেই আমরা, কি বলে এটারে বলে হলো আপনার একটা প্রশ্ন লিখি আমরা। যেমন একটা প্রশ্ন লিখে ফেলি, 1 নম্বরে একটা প্রশ্ন লিখে হচ্ছে তামাদি আইন কি আইন? কি আইন? ক মূল আইন, খ
বিধিবদ্ধ আইন, গ পদ্ধতিগত আইন, ঘ মৌলিক আইন। উত্তর কি হবে? বিধিবদ্ধ আইন। যেহেতু এখানে চুজ দ্য বেস্ট অ্যান্সার, এখানে বিধিবদ্ধ আছে। এখন আমি এখানে দেখলাম যে বিধিবদ্ধ ক্ষয়ে নাই, এখানে আছে হলো আপনার বিশেষ আইন। এখন উত্তর কি হবে বলে তো? এখন কি হয়ে যাবে? যেহেতু এখানে মানে চুজ দ্য বেস্ট অ্যান্সার, পদ্ধতিগত আইন আছে। আমি কি বুঝাইতে পারছি? সাক্ষ্য আইনের ক্ষেত্রেও কিন্তু তেমন হবে। আচ্ছা, তাহলে আমরা 7টা সাবজেক্টকে আমরা 4 ভাগে ভাগ করে নিয়েছিলাম। প্রথম ভাগে বলেছিলাম হচ্ছে পদ্ধতিগত আইন, দ্বিতীয় ভাগে বলেছিলাম মূল আইন, তৃতীয় ভাগে বলেছিলাম বিধিবদ্ধ আইন, চতুর্থ ভাগে বলেছিলাম মৌলিক আইন। আমরা কি বুঝতে পেরেছি? আচ্ন, কোনটা কত নং আইন হিসাবে লিখেছিলাম আমরা? কি 1 বলেন? 1, 5, 9, 45, 46। তাহলে 1 নং আইন হচ্ছে কি? সুস্বাদ। তারপর হচ্ছে 5 নং আইন বলেন কার্যবিধি। তারপর হচ্ছে 9 নং তামাদি 9। আচ্ছা, দণ্ডবিধি 45 আর বার কাউন্সিল। তাহলে হচ্ছে বাদ দিয়ে দিলে কি হয়? সুসা হয়। বাদ দিলে সুসা হয়, মানে বাতে বার কাউন্সিল আর দতে দণ্ডবিধি যদি আমরা বিয়োগ দিই তাহলে 1 পাই। তাহলে 1 হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1 নং আইন, এবং সাক্ষ্য আইন কি 1 নং আইন। মোটামুটি কি এই বিষয়ে আমরা ক্লিয়ার হয়েছি? আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমার মনে হয় না যে এর বাইরে আর কোনো কিছু আমাদের প্রাথমিক আলোচনায় থাকতে পারে। আমরা সিলেবাসটা নিয়ে আলোচনা করতে পারি যে সিলেবাসে কি কি আছে আমাদের সিলেবাস। এই নব্য সিলেবাস বলি আমি। এই নব্য সিলেবাসটা এমন একটা সিলেবাস করা হয়েছে, 2012-র আগে একটা সিলেবাস ছিল। 2012-তে আপনাদের প্রথম এমসিকিউ হয়। 2012-র আগে যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসটা রিটেনের একটা সিলেবাস ছিল, যে রিটেনের জন্য এই পড়াটা পড়লে আপনি কি করতে পারবেন? ভালো করতে পারবেন, এরকম একটা সিলেবাস তৈরি করছিল। 12-র পরে প্রায় 13 সালেও এই একই সিলেবাসে পরীক্ষা হয়েছে এমসিকিউ। কিন্তু 13-র পরে একটা নতুন একটা সিলেবাস আপনাদের এসেছে, যে সিলেবাসটা নব্য সিলেবাসটা দেখে আমি খুব অবাক হয়েছি। এর কারণ সিলেবাসটায় কোনো ধারা ছিল না। সিলেবাসটা হলো সম্পূর্ণ বইয়ের যে কয়টা অধ্যায় আছে সেই কয়টা অধ্যায় তুলে দিছে। তার মানে একটা বইয়ে যে কয়টা অধ্যায় আছে সেই কয়টা অধ্যায় যদি তুলে দেওয়া হয় তাহলে আমাদের সিলেবাসটা দাঁড়ায় কি? যে এই 7টা সাবজেক্টে যা কিছু আছে সবই আমাদেরকে পড়তে হবে বা জানতে হবে। আদতেও আমাদের কোনো সাজেশন বলে কোনো কথা থাকবে না। আদতে আমাদের, এখন আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না প্রাথমিক আলোচনায়, তারপরও তো আমাদের এই যে বিগত যে পরীক্ষাগুলো গেল, এই পরীক্ষাগুলোতে কিন্তু জানার মধ্যে অনেক কিছু আসছে। একদম যে মঙ্গল গ্রহ থেকে প্রশ্ন হয়েছে, মঙ্গল গ্রহ থেকে প্রশ্ন হইলে কিন্তু আপনার হচ্ছে 8500 পাস করে না। আর একটা ভুল ইনফরমেশন ফেসবুকে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে যে 90,000 পরীক্ষার্থীর মধ্যে মাত্র পাস করছে কত? 8000। এটা একটা ভুল ইনফরমেশন। 90,000 পরীক্ষার্থী ছিল না, পরীক্ষার্থী 40,000ও ছিল না। এই আলী, পরীক্ষার্থী ছিল কত গতবারে? 40 সামথিং। এই 40 সামথিং থেকে কতজন পাস করছে? 8,500 যদি পাস করে তাহলে আমি ধরে নিচ্ছি যে এমসিকিউতে 70% মানুষ ঝরে গেছে। এখন মজার একটা বিষয় বলি, বিলিভ করেন আমার কথা, বই শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ এরকম অনেক মানুষ ঝরে গেছে। সুপার ট্যালেন্ট, আমার দেখা মতে এরকম লার্নেড পাওয়া খুব মুশকিল। এত ট্যালেন্ট মানুষ ঝরে গেছে এই 70% মানে ভিতরে এত ট্যালেন্ট, মানে বুঝাইতে পারবো না। তাকে আপনি যা ধরবেন সে সব পারে, কিন্তু সে ফেল করেছে। এটার কারণটা কি? সুন্দর একটা প্রশ্ন করেছেন যে এটা একটা কারণ কি। আপনারা হচ্ছেন সিভিলিয়ান এই কারণে বলছি যে আমি, আমার বাবা আর্মিতে ছিলেন, আমি প্রায় 20টা বছর ক্যান্টনমেন্টে কাটিয়ে আসছি। আমি সিভিলিয়ান হিসাবে চিনি। তা আপনারা হচ্ছেন সিভিলিয়ানদের আবার পরামর্শদাতা আপনারা। তো সিভিলিয়ানদের পরামর্শদাতা যারা হবে
সিভিলিয়ানরা তো এমনি কৌশলী, যে একজন মক্কেল তিনি দেখবেন যে আইসা আপনার আইন পড়ায় যাইতেছে। বর্তমান যারা মানে মক্কেলগুলা, ওরে বাপ রে বাপ, মানে মানে কয় স্যার আমার খালি সনদ নাই, নাহলে দেখাই দিতাম যে আমি কে জিনিস। আবার কিছু কিছু মক্কেল আছে সে তো বাংলাদেশি বেচে দিতে পারে, ওরে দেখলে মনে হয় যে বাংলাদেশও মনে হয় মিয়ানমারের কাছে বা ভারতের কাছে বেচার মতো ক্ষমতা রাখে। এই ধরনের মক্কেলের যদি আপনার কাছে ক্লায়েন্ট হিসাবে আসে, সেক্ষেত্রে আপনার দক্ষতাটা কতটুকু হওয়া উচিত? মনে করলাম বারাক ওবামা কোনো কারণে একটা ঝামেলায় পড়ে গেছে নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে, আপনার কাছে সে ক্লায়েন্ট হিসেবে আসছে। এখন আপনি যদি মনে মনে চিন্তা করেন যে হচ্ছে বারাক ওবামা, এ তো আমেরিকার প্রেসিডেন্ট, এ আমার কাছে আসছে, এরে আমি কিভাবে সামলাবো? সর্বোচ্চ মানসিক দক্ষতার প্রশ্ন হয়েছে গতবার পরীক্ষার হলে। অনেকে সেন্সলেস হয়ে গেছে, অনেকে পরীক্ষার হলে জানা প্রশ্ন ভুল করেছে, এবং একটা জানা প্রশ্ন ভুল করার কারণে আরো 5টা প্রশ্ন ভুল করে আসছে 1 ঘন্টার পরীক্ষায়। সর্বোচ্চ মানসিক দক্ষতা, মানসিক উৎকর্ষতা যাদের আছে, ছিল, নার্ভাসনেস যাদের কম ছিল, তারা পাশ করেছে। যারা পরীক্ষার প্রশ্ন দেখে খারাপ করেছে, মানে নার্ভাস হয়ে গেছে, ঘাম যাদের আমার মধ্যে এরকম ঝরে ঝরে পড়তেছিল, তারাই হচ্ছে গতবার পরীক্ষায় ফেল করেছে। সর্বোচ্চ জানা মানুষও ফেল করেছে শুধু নার্ভাসনেসের কারণে। তার মানে আপনাকে নার্ভাস হওয়া যাবে না। এর কারণে আমাকে এই ইউটিউবে যদি আপনি দেখেন, বিভিন্ন জায়গায় কমেন্টস করেছে অনেকে যে স্যার আপনার একটা টেকনিক খুব কাজে লাগছে। মেসেঞ্জারে এরকম 100 মেসেজ দেখাইতে পারবো যে স্যার আপনার একটা টেকনিক খুব কাজ করেছে, টনিক খুব কাজ করেছে। সেই টনিকটা ছিল এরকম যে আপনি বলেছিলেন যে ভুল করার স্বাধীনতা আছে আমার এখানে। যেহেতু আমার 100 প্রশ্ন, যেহেতু কি আমার 100 প্রশ্ন, 100 প্রশ্নের মধ্যে আমাকে পাইতে হবে হচ্ছে 50। খেয়াল করেন প্লিজ, 50-এ পাস। যারা বলে যে জানো এবার 55-তে কিন্তু ফার্স্ট নিচ্ছে, এই কারণে আমি ফার্স্ট করি নাই, এরকম লোকজন কিন্তু আছে না কিছু। আবার বলে জানো আমি এবার 75-এ ফার্স্ট নিয়েছি, নাহলে আমি আমার মতো লোক ফেল করে বলে না এরকম। আবার বলে আমার খাতাটাই চুরি হয়ে গেছে, আমার খাতাটাই নিয়ে গেছে কে জানো। কিন্তু পাস কততে? 50-এ। এই 50-এ পাস করতে গেলে সঠিক উত্তর দিতে হবে। তাহলে ভুল করতে হবে কয়টা? 40টা। তাহলে আপনি যদি নির্দ্বিধায় 40টা ভুল করে আসেন, এই 40টা ভুলের কারণে আপনার কাটা যাবে হচ্ছে 10 মার্ক। খেয়াল করেন, ভুল করব কয়টা? 40টা। 40টা ভুলে যদি 10 মার্ক কাটা যায়, আমি যদি 60টা রাইট করি, 50-এ পাস হয়ে যায়। কিন্তু অনেকে করছে কি জানেন এবার পরীক্ষায়? হ্যাঁ, কেউ 72টা দাগায় আসছে, কেউ 75টা দাগাইছে, কেউ 62টা দাগানোর পর আর দাগাই নাই। আর ব্যতিক্রম উদাহরণ হইতে পারে না। কেউ বলছে যে স্যার আমি 60টার উপরে দাগায় আসছি আর দাগাই নাই, 60টার উপরে যখন দাগাইছি আমি পাস করে আসছি। তা আপনার কারেক্ট তো 60টাই হইতে হবে, এর নিচে কেউ দাগাইতে পারে, ব্যতিক্রম উদাহরণ হইতে পারে না। কিন্তু আমি আমার মেসেঞ্জারে আপনাদেরকে দেখাইতে পারবো, পোস্টও দিছে 2-4 জন, স্যার আপনার একটা টনিক কাজ করছে যে এই 40টা ভুল করার আমার একটা স্বাধীনতা ছিল বা স্বাধীনতা আছে। এটা তো এখন বুঝতেছি, ওই সময় বুঝি নাই। এই 40টা যদি আমি ভুল করার স্বাধীনতাটাকে আমি চিন্তা করে নিতে পারি, এই 40টা ভুলের স্বাধীনতা যখন আপনার ভিতরে জন্মাবে, তখন নার্ভাসনেস কাজ করার কথা না, তাই না? তখন আপনার ভিতরে কিন্তু কি ভয় করার কথা না, যে আমি ভয় করব। এই যারা খুব ওভার ট্যালেন্ট ছিল, ওভার কনফিডেন্স ছিল, তারা 62টা 65টা দাগায় বসে রয়েছে যে আমি তো করেই ফেলছি। প্রশ্নকর্তা তো আপনি না রে ভাই। 60টা বলছি সাংঘর্ষিক প্রশ্ন ছিল, এই 60টা সাংঘর্ষিক প্রশ্নের কারণেও তো আপনি ফেল করতে পারেন। আবার এবার এমন এক পিকুলিয়ার প্রশ্ন হয়েছে, বাংলা ইংরেজি মিলায় প্রশ্ন হয়েছে। আবার অনেকে বলতেছে যে ইংলিশ প্রশ্নের কারণে ফেল করছি। বাবা, ইংলিশ প্রশ্ন ছিল 60টা, মাত্র 60টা। বুঝনা দেখেন বাসায় যায়, ইংরেজি প্রশ্ন ছিল কয়টা? 60টা প্রশ্নের কারণে কেন আপনি ফেল করবেন? আপনার তো 40টা ভুল করার স্বাধীনতা ছিল। তার মানে আপনি নার্ভাস হয়ে গেছিলেন পরীক্ষার হলে, এটা বলতে চাচ্ছেন না। আর এই নার্ভাসনেস কাটাইতে গেলে আমাদেরকে কি করতে হবে? এবার আমরা বাংলা ইংরেজি মিলিয়ে পড়ব। আমাদের এবার বার কাউন্সিল শিখিয়েছে যে বাংলা এবং ইংরেজি মিলাই একটা জুডিশিয়াল মার্কা টাইপের প্রশ্ন হইতে পারে। 2টা ভার্সন আলাদা হওয়ার পরেও এরা একটা নতুন একটা নব্য ভার্সন করছে বাংলা এবং ইংরেজি, যেটা আমরা জানতাম যে এতদিন দূষণীয়। বাংলা ইংরেজি লেখা কি দূষণীয়, তারা সেই দূষণীয় জায়গাটাকে একদম নিপাট করে আমাদেরকে শিখিয়েছে যে বাংলা এবং ইংরেজি সঠিকভাবে জেনে আমরা সামনে যাব।
তাহলে আমাদের প্রথম যে সাবজেক্টটা আমরা দেওয়ানি কার্যবিধির ফৌজদারি কার্যবিধি, তারপর বলেন না সুনির্দিষ্ট প্রতিকার আইন, তারপর হচ্ছে দণ্ডবিধি, তারপর বলেন তামাদি আইন, সাক্ষ্য আইন, বার কাউন্সিল। তাহলে আমরা কোন সাবজেক্ট দিয়ে শুরু করলে ভালো হবে বলেন? যে আমরা আজকে একটা সাবজেক্ট দিয়ে শুরু করতে চাচ্ছি, আমাদের প্রাথমিক আলোচনা কিন্তু শেষ, আমরা যেটা ভালো মনে করি সেটা দিয়ে শুরু করব। আর যদি সেটা হয় সেক্ষেত্রে আমার মনে হয় যে আমি একটা সাবজেক্ট দিয়ে শুরু করি, বার কাউন্সিল দিয়ে শুরু করতে চাচ্ছি। আর বার কাউন্সিল দিয়ে এই কারণে শুরু